বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের কাহিনী সোনার কেল্লা। ফেলুদা হাতের বইটা সশব্দে বন্ধ করে টক টক করে দুটো তুড়ি মেরে বিরাট হাই তুলে বলল, জিওমেট্রি। আমি জিজ্ঞাসা করলাম, এতক্ষণ কি তুমি জিওমেট্রির বই পড়ছিলে? বইটায় একটা খবরের কাগজের মলাট দেওয়া, তাই নামটা তো পড়তে পারিনি আমি, কিন্তু এটা জানি যে ওটা সিধু জেঠার কাছ থেকে আনা। সিধু জেঠার খুব বই কেনার বাতিক, আর বইয়েরও খুব যত্ন। সবাইকে আবার বই ধার দেন না তিনি, তবে ফেলুদাকে দেন। ফেলুদাও সিধু জেঠার বই বাড়িতে এনেই আগে সেটা একটা মলাট দিয়ে নেয়। তা 4 মিনিট ধরিয়ে পরপর দুটো দোয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, জিওমেট্রি বই বলে আলাদা কিছু নেই। যে কোনো বই জিওমেট্রির বই হতে পারে, কারণ সমস্ত জীবনটাই জিওমেট্রি। লক্ষ্য করলি নিশ্চয়ই? ধোয়ার রিংটা যখন আমার মুখ থেকে বেরোলো তখন ওটা ছিল পারফেক্ট সার্কেল। এই সার্কেল জিনিসটা কিভাবে ছড়িয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডে সেটা একবার ভেবে দেখ। তোর নিজের শরীরেই দেখ না, তো চোখের যে মণিটা একটা সার্কেল, এই সার্কেলের সাহায্যে তুই দেখতে পাচ্ছিস আকাশে চাঁদ, তারা, সূর্য। এগুলোকে ফ্ল্যাটভাবে কল্পনা করলে সার্কেল, আসলে গোলক, এক একটা সলিড বুদবুদ, অর্থাৎ জিওমেট্রি। পুরো জগতের গ্রহগুলো আবার সূর্যকে প্রদক্ষিণ করছে এলিপ্টিক কার্ভে, এখানেও জিওমেট্রি। তুই যে একটু আগে জানলা দিয়ে থুক করে রাস্তায় থুতু ফেললি, অবশ্য সেটা কিন্তু ফেলা উচিত নয়, ওটা একটা আনহাইজেনিক প্রসেস। নেক্সট টাইম ফেললে গাঁটটা খাবি। ওই থুতুটা গেল কিন্তু একটা প্যারাবোলিক কার্ভে, জিওমেট্রি। মাকড়সার জাল জিনিসটা ভালো করে দেখেছিস কখনো? কি জটিল জিওমেট্রি রয়েছে তাতে জানিস? একটা সরল চতুষ্কোণ দিয়ে শুরু হয় সেই জালটা বোনা, তারপর সেটাকে দুটো ডায়াগোনালে টেনে 4টে ত্রিকোণে ভাগ করা হয়। তারপর সেই ডায়াগোনাল দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে শুরু হয় স্পাইরাল জাল, আর সেটাই ক্রমশ বাড়তে বাড়তে পুরো চতুষ্কোণটাকে ছেয়ে ফেলে। ব্যাপারটা এমন তাজ্জব যে ভাবলে কুল কিনারাই পাবি না। রবিবারের সকাল, আমরা দুজনে আমাদের বাড়ির একতলার বৈঠকখানায় বসে আছি। বাবা তার রবিবারের নিয়ম মতোই ছেলেবেলার বন্ধু সবিমল কাকার বাড়িতে গেছে আড্ডা মারতে। ফেলুদা সোফায় বসে তার পা দুটো সামনের নিচু টেবিলটার ওপর তুলে দিয়েছে। আমি বসেছি তক্তা পোষে, দেয়ালের সঙ্গে তাকিয়াটা লাগিয়ে তাতে ঠ্যাস দিয়ে। আমার হাতে রয়েছে প্লাস্টিকের তৈরি একটা গোলক ধাঁধার ভিতর 3টে ছোট্ট লোহার দানা। প্রায় আধ ঘন্টা ধরে সেই দানাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলক ধাঁধার মাঝখানে আনবার চেষ্টা করছি। বুঝলাম যে এও একটা কঠিন জিওমেট্রিরই ব্যাপার। কাছেই নিহার পিন্টুদের বাড়িতে পুজোর প্যান্ডেলে কাটি পাতাং ছবি এ যে মোহব্বত হ্যাঁ গানটা বাজছে। গোল গ্রামাফোন রেকর্ডে মিহি স্পাইরাল প্যাচ, অর্থাৎ জিওমেট্রি। বল, চোখে দেখা যায় এমন জিনিস কিন্তু নয়, ফেলুদা বলে চলল। মানুষের মনের ব্যাপারটাও জিওমেট্রির সাহায্যেই বোঝানো যায়। সাদাসিধে মানুষের মন স্ট্রেট লাইনে চলে, আবার প্যাঁচালো মন সাপের মতন এঁকে বেঁকে চলে। আবার পাগলের মন যে কখন কোন দিকে চলবে তা কিন্তু কেউ বলতে পারে না, একবারে জটিল জিওমেট্রি। ফেলুদার দৌলতে অবশ্য আমার সোজা বাঁকা পাগল ছাগল অনেক রকমের লোকের সঙ্গেই আলাপ হবার সুযোগ হয়েছে। ফেলুদা নিজে কীরকম জ্যামিতিক নকশার মধ্যে পড়ে সেটাই এখন ভাবছিলাম। ওকে জিজ্ঞেস করাতে বলল, একটা মেনি পয়েন্টেড স্টার বা জ্যোতিষ্ক বলতে পারিস। আর আমি কি সেই জ্যোতিষ্কের স্যাটেলাইট? তুই তুই একটা ওই বিন্দু, যেটাকে অভিধানে বলে পরিমাণহীন স্থান নির্দেশক চিহ্ন। আমার নিজেকে স্যাটেলাইট বলে ভাবতেই ভালো লাগে, তবে সবসময় হয়তো এই স্যাটেলাইট থাকা সম্ভব হয় না, এই যা আফসোস। গ্যাংটাকে গণ্ডগোলের ব্যাপারে অবশ্য ওর সঙ্গেই ছিলাম, কারণ তখন আমার ওই ছুটি ছিল। তারপর দুটো তদন্তের ব্যাপারে একটা ওই ধলভূমগড়ে খুন, আর একটা ওই পাটনায় একটা জালউইলের ব্যাপার, এই দুটোতেই আমি বাদ পড়ে গেছি। এখন পুজোর ছুটি, কদিন থেকেই ভাবছি এই সময় একটা কেস এলে মন্দ হয় না, কিন্তু সেটা যে সত্যি এসে পড়বে তা আমি ভাবতে পারিনি। ফেলুদা অবশ্য বলল যে কোনো জিনিস মনে মনে খুব জোর দিয়ে চাইলে অনেক সময়
আপনা থেকেই এসে পড়ে। মোট কথা, আজ যেটা ঘটলো সেটা আমার এই চাওয়ার ফল বলে ভেবে নিতে আমার কোনো আপত্তি নেই। পিন্টুদের বাড়ির লাউডস্পিকারে সবেমাত্র জনি মেরা নাম এর গানটা দিয়েছে। ফেলুদা অ্যাস্ট্রেতে ছাই ফেলে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কাগজটা হাতে নিয়েছে। আমি একবার ওই রাস্তায় বেরোবো কিনা ভাবছি, এমন সময় আমাদের বাইরের দরজাটা কড়াটা কে যেন সজোরে নেড়ে উঠল। বাবা তো 12টার আগে ফিরবেন না, তাই বুঝলাম এ নিশ্চয়ই অন্য লোক। দরজা খুলে দেখি ধুতি আর নীল শার্ট পরা একজন নিরীহ গোছের ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এ বাড়িতে প্রদ্যোষ মিত্তর বলে কেউ থাকেন? লাউডস্পিকারের জন্য প্রশ্নটা করতে ভদ্রলোককে বেশ চেঁচাতে হলো। নিজের নাম শুনে ফেলুদা সোফা ছেড়ে দরজার দিকে এগিয়ে এলো। কোত্থেকে এসছেন? আগে আমি আসছি সেই শ্যামবাজার থেকে। ভেতরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। বসুন, আমি প্রদোষ মিত্তির। ও, আপনি এত ইয়াং, সেটা আমি ঠিক। ভদ্রলোক গদগদ ভাব করে সোফার পাশের চেয়ারটায় বসে পড়লেন। তার হাসি কিন্তু বসার পরেই মিলিয়ে গেল। কি ব্যাপার? ফেলুদা জিজ্ঞাসা করল। ভদ্রলোক গলা খাঁকড়িয়ে বললেন, কৈলাস চৌধুরী মশায়ের কাছ থেকে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। তিনি মানে আমারই একজন নয়, খদ্দের আর কি। আমার নাম সুধীর ধর। আমার একটা ওই বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, ধর অ্যান্ড কোম্পানি। দেখে থাকতে পারেন হয়তো। ফেলুদা ছোট্ট করে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। তারপর আমায় বলল, তবসে জানলাটা বন্ধ করে দিত। রাস্তার দিকে জানলাটা বন্ধ করতে গানের আওয়াজটা একটু কমলো, আর তার ফলে ভদ্রলোকও আর একটু স্বাভাবিকভাবে বাকি কথাগুলো বলতে পারলেন। দিন সাতেক আগে ওই খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল আমার ওই ছেলের বিষয়ে। আপনি কি খবর বলুন তো? ওই জাতিস্বর মানে ও, ওই মুকুল বলে ছেলেটি? আগে হ্যাঁ, খবরটা তাহলে সত্যি? মানে ও আপনার যে ধরনের কথাবার্তা বলে তাতে তো জাতিস্বর ব্যাপারটা আমি জানতাম। এক একজন থাকে, তাদের নাকি হঠাৎ ওই পূর্বজন্মের কথা মনে পড়ে যায়, তাদের বলে জাতিস্বর। অবশ্য পূর্বজন্ম বলে কিছু আছে কি না সেটা আবার ফেলুদাও ঠিক নাকি জানে না। ফেলুদা চারমিনারের প্যাকেটটা খুলে ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। ভদ্রলোক একটু হেসে মাথা নেড়ে বুঝিয়ে দিলেন তিনি ওসব খান না। তারপর বললেন, বোধহয় মনে থাকবে, আমার এই ছেলেটি 8 বছর মাত্র বয়স, একটা জায়গার বর্ণনা দেয় সেখানে নাকি সে গেছে। অথচ তেমন জায়গায় আমার ছেলে তো দূরের কথা, আমার বা আমার পূর্বপুরুষের কারুর কখনো মানে যাওয়ারই সৌভাগ্য হয়নি। ছাপোষা লোক, বুঝতেই তো মানে পারছেন। দোকান দেখি, এদিকে বইয়েরও বাজার দিনে দিনে। একটা দুর্গের কথা বলেন আপনার ছেলে? ফেলুদা ভদ্রলোককে কথাটা বাধা দিয়েই বলল, আগে হ্যাঁ, বলে ওই সোনার কেল্লা, তার মাথায় কামান বসানো আছে, যুদ্ধ হচ্ছে, লোক মরছে, সেসব নাকি সে দেখেছে। সে নিজে পাগড়ি পরে উঠের পিঠে চড়ে ওই বালির ওপর বেড়াতো, বালির কথা খুব বলে। তারপর ওই হাতি ঘোড়া এসব অনেক কিছু বলে। আবার ময়ূরেরও কথা বলে। ওর হাতে একটা দাগ আছে কোনো এর কাছে, সেটা জন্মে অবধি আছে, আমরা তো জন্মদাগ বলেই জানতাম। ও বলে যে একবার নাকি একটা ময়ূর ওকে ঠোকর মেরেছিল, এটা নাকি সেই ঠোকরের দাগ। কোথায় থাকতো সেটা পরিষ্কারভাবে বলে না, তবে তার বাড়ি থেকে নাকি সোনার কেল্লা দেখা যেত। মাঝে মাঝে কাগজে হিজিবিজি কাটে পেন্সিল দিয়ে, বলে এই দেখো আমার বাড়ি। দেখে তো বাড়ির মতোই মনে হয়।
বই টইয়ের মধ্যে এমন কোনো জায়গায় ছবি সে তো দেখে থাকতেই পারে না। আপনার তো বইয়ের দোকান আছে। তা অবশ্যই পারে, কিন্তু ছবির বই তো অনেক ছেলেই দেখে, তাই বলে কি তারা অষ্টপ্রহর এইভাবে কথা বলে? আপনি আমার ছেলেকে দেখেননি তাই। সত্যি বলতে কি, তার মনটাই যেন পড়ে আছে অন্য কোথাও। নিজের বাড়ি, নিজের ভাই বোন, বাপ মা, আত্মীয় স্বজন, এর কোনোটাই যেন তার আপন নয়। আমাদের মুখের দিকে তাকিয়ে কথাই বলে না সে ছেলে। কবে থেকে এসব শুরু বলতে পারবেন? ফেলুদা জিজ্ঞেস করলো। তা ওই মাস দুয়েক। ওই ছবি আঁকা দিয়েই শুরু, জানেন। সেদিন খুব জল হয়েছে, আমি দোকান থেকে সবে ফিরেছি, আর সে আমায় ছবি দেখাচ্ছে এসে। গোড়ায় তো গা করিনি, ছেলে বয়সে তো কত রকম পাগলামি থাকে, কানের কাছে ভ্যানর ভ্যানর করছে, কান পাতিনি। আমার গিন্নি প্রথম খেয়াল করে, তারপর কদিন ধরে তার কথা শুনে টুনে, তার হাবভাব দেখে আমার আরেক ঘরের দ্বার আছে। নাম শুনেছেন কি ওই ডাক্তার হেমাঙ্গ হাজরা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্যারাসাইকোলজিস্ট, শুনেছি বই কি। তা তিনি তো আপনার ছেলেকে নিয়ে বাইরে কোথাও যাবেন বলে কাগজে বেরিয়েছে। যাবেন না, চলে গেছেন অলরেডি। 3 দিন এলেন আমার বাড়িতে, বললেন এ তো রাজপুতানার কথা বলছে বলে মনে হচ্ছে। আমি বললাম হতে পারে। শেষটা বললেন কি, তোমার ছেলে জাতিস্বর। এই জাতিস্বর নিয়ে আমি রিসার্চ করছি। আমি তোমার ছেলেকে সঙ্গে নিয়ে রাজপুতানায় যাব। ঠিক জায়গায় গিয়ে ফেলতে পারলে তোমার ছেলে নিশ্চয়ই আরও অনেক কথা মনে পড়বে। তাতে আমার খুব সুবিধে হবে। ওর খরচও আমি দেব, খুব যত্নেই রাখবো, তোমার কিচ্ছু ভাবতে হবে না। তারপর ফেলুদার গলার স্বর আর তার এগিয়ে বসার ভঙ্গিতে বুঝলাম সে বেশ ইন্টারেস্ট হয়েছে। তারপর আর কি, মুকুলকে নিয়ে চলে গেলেন। ছেলে আপত্তি করেনি। ভদ্রলোক একটা শুকনো হাসি হেসে বললেন, কোথায় আছেন আপনি? যেই বলল সোনার কেল্লা দেখাবে, অমনি এক কথায় রাজি হয়ে গেল। আপনি তো দেখেননি আমার ছেলেকে। ও মানে ঠিক আর 5টা ছেলের মতো নয়, একবারই নয়। রাত 3টের সময় উঠে বসে আছে, গুনগুন করে গান গাইছে। ফিল্মের গানটায় নয় মশাই গেও গেও সুর, তবে বাংলাদেশ গান নয় এটা জানি। আমি আবার একটু হারমোনিয়াম বাজাই, বুঝেছেন। ভদ্রলোক এত কথা বললেন, কিন্তু ফেলুদার কাছে কেন এলেন, গোয়েন্দার কেন প্রয়োজন হতে পারে, তার সেটা এখনো পর্যন্ত কিছুই বললেন না। হঠাৎ ফেলুদার একটা কথাতেই যেন ব্যাপারটা অন্য চেহারা নিয়ে নিল।